সিআইএএফ এই চ্যানেলটার স্টার্টিং করতে হবে। একটি ছেলে একদিন এসে আমাকে বললো যে দাদা এরকম আমার একজন বন্ধু রয়েছে, ওই ইউকুলেলে বাজায়, বাঁশি বাজায়, তো ওকে কি পারফরমেন্সে নেবে তোমরা? যারা হ্যাঁ। নতুন শর্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে হুম। বা পরিকল্পনা করছে আসে, তাদের জন্য কিছু টিপস। নমস্কার, আমি হুম। রাহুল, আপনারা দেখছেন অরিজিনাল অরিজিন। আজকে আমাদের গেস্ট জগন্নাথ চক্রবর্তী, যিনি ইআইএএফ চ্যানেলটির সাথে যুক্ত। পাশাপাশি উনি আবৃত্তি পরিবেশনও করে। তো চলুন সরাসরি কথা বলে নেওয়া যাক জগন্নাথ চক্রবর্তীর সাথে। সিআইএএফ এই চ্যানেলটার স্টার্টিং করতে হবে। প্রথমেই তাহলে তোমাকে বলতে হয় যে ইআইএফ এর ফুল ফর্মটা কি। হুম। ইআই হচ্ছে এন্টারটেইনার ইন্দ্রাশিস, আর এএফ হচ্ছে আর্যকন্যা ফিল্মস। তো এন্টারটেইনার ইন্দ্রাশিসের তোমার শুরুটা হয়েছিল 2021-এ, 2021-এর জুলাই মাসে। তো কমেডি ভিডিও দিয়ে তাদের শুরুটা ছিল, জার্নিটা। আচ্ছা। শুরু করেছিল ইন্দ্রাশিস ঘোষ, আমার পার্সোনালি বন্ধু, কলেজ ফ্রেন্ড। কমেডি ভিডিও করতে করতে হঠাৎ করে একটা শর্ট ফিল্ম বানিয়ে ফেলে, যেটার নাম শৈশব, স্কুল জীবনের স্মৃতি নিয়ে। আচ্ছা। যে স্কুল কমপ্লিট হয়ে গেছে, তারপরে একটা দিন সে স্কুলে ঘুরতে গেছে, গিয়ে সে স্কুলের সিনারিওটা দেখছে, দেখে সে অতীতে ফিরে গেছে। আচ্ছা। এটা নিয়ে একটা শর্ট ফিল্ম বানায় এবং সেটা বেশ প্রশংসা পায়, রিচ পায় ভালো, এবং একটা ফিল্ম ফেস্টিভ্যালেও যায়, সেটা থেকে অ্যাওয়ার্ডও পায়। তো তারপর থেকে ভাবনা এলো যে তাহলে শর্ট ফিল্মটা করা যেতে পারে। আর এটারই ঠিক 2 বছর পরে আর্যকন্যা ফিল্মস, মানে সেটার ফাউন্ডার হচ্ছে সূর্যাংশু চন্দ্র, এ হচ্ছে ইন্দ্রাশিসেরই বন্ধু। আচ্ছা। আর তারপরে গিয়ে ভাবনা এলো যে দুটো প্রোডাকশন একসাথে এত বড় ভাবে চালানোটা একটু চাপের, টাইম টেকিং বিষয়ে অনেক প্রবলেম আসে, এবং অডিয়েন্সের জন্য একটা প্রবলেম যে কোন চ্যানেলে কোন টাইমে কোন ভিডিও আসছে। এবার দুটোই যদি শর্ট ফিল্ম হয়ে যায়, তাহলে তো একটা ডাউট থাকে যে কোনটা কখন দেখবো। একদম একদম। তো তখন ডিসাইড হলো যে দুটো চ্যানেল যদি মার্চ করে দেওয়া যায় তাহলে কেমন হয়। তো সেখান থেকেই শুরু হলো মার্চ করে নতুন জার্নি, ইআই অ্যান্ড এএফ, এন্টারটেইনার ইন্দ্রাশিস অ্যান্ড আর্যকন্যা ফিল্মস প্রোডাকশন। আর আমাদের বলতে পারো তুমি এটা ইউএসপি বলবো না কি বলবো, যেটা আমি সব থেকে অ্যাপ্রিসিয়েট করি ওদেরকে, যে একটা শর্ট ফিল্ম এডিট করা ভীষণ চাপের বিষয়। অবশ্যই অবশ্যই। এবং সেটা আমাদের শুট ক্যামেরাতেই অফকোর্স হয়, কিন্তু এডিটটা সম্পূর্ণটা সূর্যাংশু নিজে হাতে, পোস্টার ডিজাইন, বিজিএম সমস্তটা, ডাবিং থেকে শুরু করে সবটাই ও ফোনে করে। এবং ফোনে কেটে একটা শর্ট ফিল্ম সেই রেজলিউশনে নামানো, এটা একটা খুব চাপের বিষয়। শব্দ মাধুরী যেই আর একটা চ্যানেল, হুম। শব্দ মাধুরীর বিষয়ে কিছু বল। তাহলে প্রথমেই একটু আমার জীবন থেকে শুরু করতে হয়। একদম একদম। আমার বেসিক্যালি ছোটবেলায় গান খুব ভালো লাগতো, গান খুব, কিন্তু ওই গান শিখবো শিখবো করে কিছু পারিবারিক পরিস্থিতির কারণে, আর তারপর ছোটবেলায় একটু একটা শরীর খারাপ হয়, তো সেসব নিয়ে আর গানটা শেখা হলো না। কিন্তু এছাড়াও স্কুলে যখন কোনো অনুষ্ঠান হতো, বেশ পারফর্মিং আর্টটা আমার বেশ ভালো লাগতো, এবং সেখানে আবৃত্তি করতাম। এবং যেটা বলার, গান, আবৃত্তি এসব কোনোটাই আমি আজ অব্দি শেখা হয়ে ওঠেনি। তারপর যখন ওই শিখবো ভাবলাম, এসে গেল ক্লাস 10 মাধ্যমিক, বুঝতেই পারো যা হয়, পারিবারিক পড়াশোনার পরিস্থিতি, চাপ। পড়াশোনার চাপ, আর শেখা হলো না। তারপরেই হাতে চলে এলো মোবাইল ফোন, আর এখন তো ইউটিউব, ফেসবুক সবকিছুই তো অ্যাভেলেবেল। সেই। তো ভাবলাম ঠিক আছে, এটা আমার প্রফেশন নয়, প্যাশন। না, যেটুকু দরকার ওই সামনে যাদের সান্নিধ্য পাই তাদের থেকে যা কিছু শিখি এইভাবে। কিন্তু কবিতা শুরু করতে করতে আমার খুব মনে পড়ে রাইমস অ্যান্ড ঋষিদা ইনস্টাগ্রামে কবিতা ছাড়ে, বেশ বলে ইন্সপিরেশন বলতে পারো, বেশ ভালো লাগে। সেখান থেকে আস্তে আস্তে শব্দমাধুরীর একটু পরিচয়গুলো করে দিই। আহ, মূলত শুরু হয়েছিল আমি জগন্নাথ চক্রবর্তী, কিন্তু আমার নিকনেম সৌরভ। হ্যাঁ। আচ্ছা, আসল নাম জগন্নাথ। আর স্বস্তি দীপা এবং তন্ময় পাল, এই তিনজনকে দিয়ে শুরু হয়েছিল। এখন ওই গ্রুপে আরেকটি মেয়ে এসছে, এক দিদি, রিম তপস্বী ওর নাম। আচ্ছা। কবিতা যখন বাঁশির সুরে আবদ্ধ হয়, তখন সুর আর শব্দের মাধুর্যে সৃষ্টি হয় আমাদের শব্দ মাধুর্য। এবছর বাঘা যতীন লালকার মাঠে হুম। রিসেন্টলি তোমার বই মেলা হলো, হুম। 21-এর বই মেলা। তো যিনি অ্যাঙ্কারিং এ ছিলেন, আমি ওনাকে গিয়ে বললাম এখানে অংশগ্রহণ করতে গেলে কি করতে হয়, কাকে কিভাবে বলতে হয়। উনি বললেন কে পারফর্ম করে। আমি বললাম এই তো আমরাই করি, আমরাই কবিতা করি আরো বাঁশি বাজাই। বললো আচ্ছা, তো তোমাদের কিছু ভিডিও থাকলে আমাদেরকে শোনাও।
তো ওখানেই ভিডিও শোনালাম এবং উনি আমাকে বললেন যে আজকে 9:30টায় শো আছে, স্টেজ পাবে, তোমরা কি করবে? বললাম ঠিক আছে, করা যায়। তো সেটাই শব্দমাধুরীর প্রথম স্টেজ শো। আর তারপর থেকে আরো 2-3টে করে স্টেজ শো হয়েছে, এখনো চলছে এইভাবে। আচ্ছা, যে তন্ময় পাল, যে তোমার বললে খুব সুন্দর ফ্লুট প্লে করে, তা ওর সাথে দেখা হলো কোথায়? আচ্ছা, আমি নাকতলা হাই স্কুলের স্টুডেন্ট। আচ্ছা। নাকতলা হাই স্কুলে আমার 11 আর 12 এই 2 বছরের জার্নি, কিন্তু এই 2 বছরের জার্নিতে প্রত্যেকের সাথে ভীষণ ভালো একটা বন্ডিং হয়ে গেছে, সেটা টিচার হোক, জুনিয়র হোক, সিনিয়র হোক বা সমবয়সী হোক। তো সেখানে আমি কালচারাল ডিপার্টমেন্টের আবৃত্তির বিশেষত অনেকটাই আমি মূলত দেখতাম। তো সেখান থেকে একটি ছেলে একদিন এসে আমাকে বললো যে দাদা, এরকম আমার একজন বন্ধু রয়েছে, ওই ইউকুলেলে বাজায়, বাঁশি বাজায়, তো ওকে কি পারফরমেন্সে নেবে তোমরা? হ্যাঁ, কেন নেবো না, তুই টিফিন টাইমে দেখা করতে পার। এলো ছেলে, তখন ও তন্ময়ের বাঁশিটা নিয়ে তবে সবে শুরু করেছে। আচ্ছা। এখন যেমন ও বাঁশিটা বাজায়, তখন বাঁশিতে হয়তো এতটা ভালো পারতো না, মানে বাজাতো থেকে কিন্তু সাথে হাওয়া বেরোতো, এই হুম, হুম। ফু হয় না, হুম, ওই হুম, হুম, ওই হুম। বেরোতো তখন। আর এছাড়াও ও কিন্তু ভীষণ মাল্টি ট্যালেন্টেড একটা ছেলে। মাউথ অর্গান বাজায়, ইউকুলেলে বাজায়, গিটার বাজায়, মেলোডিকা বাজাতে পারে, আর বাহ, তার সাথে বাঁশি। বাহ, বাহ, তা বাহ। আমি ওকে বলেছিলাম যে বাঁশিটা ছাড়িস না, যে বাঁশিটা কিন্তু খুব কম লোক বাজায়। একদম, একদম। আর সবাই গিটার বাজায়, ঘরে হুম, ঘরে সব গিটার বা অন্য হুম, ইনস্ট্রুমেন্ট হুম, রয়েছে, হুম। কিন্তু বাঁশিটা হুট করে এই জেনারেশনের ছেলেরা সচরাচর বাঁশি খুব দেখতে পাওয়া খুব যায়। কম লোক ছেলে বাজাতে পারে ঠিক অ্যাকচুয়ালি। ঠিক ঠিক, একদম একদম বাজাতে পারে। তো সেখান থেকে, এবং কবিতার সাথে বাঁশির একটা বেশ খুব ভালো একটা সংযোগ হ্যাঁ, হ্যাঁ, রয়েছে। খুব ভালো আহ, সম্পর্ক হ্যাঁ, বাঁশির একদম সাথে কবিতার। ঠিক ঠিক। তো সেখান থেকে বললাম যে তাহলে কবিতার জন্যই তো অন্তত বাঁশিটা বাজা, আমার অনেক কাজে লাগবে। স্বস্তি দীপার সাথে দেখা কি করো? আর স্বস্তি দীপাও আমার ছোটবেলার বেশ ভালো বন্ধু। আহ, এছাড়া বলা চলে ও আবৃত্তির জগতেরই মানুষ, কিন্তু এছাড়াও ওর পরিচয় হচ্ছে ও একজন অভিনেত্রী। এখনকার বাচ্চাদের বাবা মারা অ্যাকচুয়ালি, তারা এই গান শেখো, গিটার শেখো, এইসবের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু এই যে আবৃত্তির প্রচলনটা বা এইটার যে একটা কোনো প্ল্যাটফর্ম হুম হুম নেই, হুম। এর কারণটা কি? দেখো, গান যারা শিখছে তাদের একটা না হয় মানলাম ফিউচার রয়েছে। আমরা সে যদি প্রফেশনাল সিঙ্গার নাও হয়ে যায়, প্লেব্যাক সিঙ্গার নাও হয়ে যায়, সে ধরো বিভিন্ন স্টেজ শো করে, স্টেজ শো করে সে টাকা পাচ্ছে, কিন্তু এক একটা শো করতে গিয়ে সে ভালো টাকা পাচ্ছে। হুম, ডান্সারদের জন্য একটা বেশ জায়গা রয়েছে। হুম। কিন্তু আমার যেটা মনে হয় যে এই আবৃত্তি, এই বিষয়টা তো একটা পারফর্মিং আর্ট, এটারও বোধহয় কোনো একটা প্ল্যাটফর্ম হওয়া দরকার। অবশ্যই হওয়া উচিত। কিন্তু সেই প্ল্যাটফর্ম কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে নেই। আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু গানের জন্য প্ল্যাটফর্ম রয়েছে অনেক, আর নাচের জন্য অনেক প্ল্যাটফর্ম রয়েছে, হুম, এবং থিয়েটারদের তো একটা আলাদা জগতই আছে, কিন্তু এইটার কোনো জগৎ আমি অন্তত খুব একটা আজ অব্দি দেখিনি। আমার মনে পড়ে একটা চ্যানেল, আমি নাম করেই বলছি, আকাশ আর্ট হুম, চ্যানেল। হুম। তারা শুরু করেছিল গত বছর, অডিশন নিয়েছিল শুধুমাত্র আবৃত্তির, এবং সেখানে আমি দেখেছিলাম এক বিপুল সংখ্যক লোকজন এসেছিল। মানে সেখানে গিয়ে আমার ভাবনাটা পুরো ভেঙে গেল। আমি ভাবলাম এত লোকজন আবৃত্তির জন্য এসছে অডিশন দিতে, দূর দূর থেকে লোকজন এসছে। কেউ বলছে আমি আগের রাতে ট্রেনে এসেছি, এসে রিলেটিভের বাড়িতে ছিলাম বা আমি হোটেলে ছিলাম, থেকে অডিশন দিতে এসছে। হোক না হোক সেটা পরে কথা, কিন্তু এসছিল। মানে সেটা, সেই অডিশন তোমার শুরু হয়েছে সেই সকাল 11টা, হুম। কিন্তু তার লাইন পড়ে গেছে ভোর 4টে থেকে লোকজন লাইন দিয়েছে। তাহলে আমি বললাম সারেগামাপা মানে বা অন্যান্য গানের যে প্ল্যাটফর্ম, তার থেকে কম কোথায়? হ্যাঁ। তা নিয়ে আর সেইটার পর যারা ধরো সিলেক্ট হলো সেই অডিশনে, হুম, তাদের নিয়ে কয়েকটা এপিসোড হলো। এপিসোডটা হলো গান এবং কবিতার মেলবন্ধনে ওরা একটা শো করলো। হুম। আহ, সেটা বেশ কিছুদিন চললো, তারপরে সেটা বন্ধ হয়ে গেল। কিন্তু তারপরে আমি আর দেখছি না, মানে ওই চ্যানেলের থেকেও দেখছি না। তবে ওই চ্যানেলকে অবশ্যই সাধুবাদ, যে কেউ তো শুরুটা কেউ তো করেছিল, শুরু করেছিল, অন্য কোনো হ্যাঁ। চ্যানেল তো করেনি, অন্য কোনো প্ল্যাটফর্ম তো করেনি। এটা আমার ক্লাব কমিটি, পাড়ার প্রত্যেকটি ক্লাব কমিটির কাছে এটা আমার একটা খুব বড় প্রশ্ন। আর তাদের পাড়ায় কিন্তু খুঁজলে প্রচুর এরকম প্রতিভা রয়েছে, সেটা গান, নাচ, আবৃত্তি, প্রচুর। প্রচুর। কিন্তু আমরা বোধহয় তাদেরকে কম গুরুত্ব দিয়ে আমরা খুঁজি বাইরের আর্টিস্টের জন্য। হুম। আমরা বাইরে থেকে টাকা দিয়ে আর্টিস্ট চাঁদা নেয়। তুলে আমরা আর্টিস্ট আনি। হুম। কিন্তু কেন পাড়ার ছেলে মেয়েদের নিয়ে একটা অনুষ্ঠান করলে কি হয়?
সেটা আমি দেখি না। তারপর যেমন ধরো প্রতিযোগিতা, একটা খুব ভালো কথা আমার মনে পড়ে গেল। দেখবে তুমি সব পাড়ায় দেখবে ড্রয়িং কম্পিটিশন প্রচুর হয়। হ্যাঁ, হ্যাঁ। কেন হয় বলো তো? তার কারণ আমার মনে হয় যে ড্রয়িং কম্পিটিশনের জাজমেন্টটা ওদের যে কেউ করতে পারে। আচ্ছা, এইটা এরকম মিনিংফুল আছে, খুব কনসেপচুয়াল না হলে সেটা তাহলে বোধহয় অনেকেই জাজ করতে পারে এটা ভালো লাগছে, কিন্তু যখনই হবে আবৃত্তি, গান, নাচ, আর তখন আসবে এক্সপার্টাইজ, একদম এক্সপার্ট জাজ এনে আমাকে জাজমেন্ট দিতে হবে, অনেক ব্যাপার। এই জন্য ক্লাব কমিটি আবার পিছিয়ে গেল কম্পিটিশন। যদি আজ থেকে 5 বছর আগে ফিরে যাই, তখনকার কম্পিটিশনের ধরনটা যদি দেখি, এত কিন্তু এন্ট্রি ফিস ছিল না। হুম। এখন আমি রিসেন্টলি দেখেছি যা কিছু কম্পিটিশন 300 টাকা এন্ট্রি ফি। আমি যদি একটা এন্ট্রি ফি দিয়ে আমি 300 টাকা দিয়ে একটা কম্পিটিশন করলাম, আমি নাই হতে পারি। হ্যাঁ। আজ যে আকাশাটে গিয়ে যে ধরো তোমার শো করে এলো, সে আবার হতেই পারে কোনো একটা কম্পিটিশনে সে জিতলো না, হেরে গেল। হুম। এটা হয় যে প্রত্যেকেই যে সব জায়গায় হবে এমনটা নয়, সে এটাই হয়নি কিন্তু সে ওটাই হয়ে গেল, এটা হয়। তো সে যদি না হয় তা তো 300 টাকাটা লস, এবং সেই টাকাটা তো কম অ্যামাউন্ট না। একদম একটা ব্যাচেলর ছেলের কাছে 300 টাকা অনেক অনেক। একদম, এবং 100 টাকা হলেও আমি এই জন্য এন্ট্রি ফিস ওয়ালা কম্পিটিশন থেকে খুব বিরত থাকি। আমি মনে করি যে ঠিক আছে, আগেও তো হতো কম্পিটিশন, হুম। তো যারা অর্গানাইজাররা রয়েছেন তো তারা যদি সামর্থ্য নিয়ে যদি নামেন, ভালো হয়। আচ্ছা, তোমাদের যে শর্ট ফিল্ম গুলো ফিল্ম ফেস্টিভ্যালে যায়, স্ক্রিনিং হয় এগুলো? হ্যাঁ, আমাদের শর্ট ফিল্ম গুলো তোমার ক্যারাভান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, এবং ওটাতেই মূলত বেশিরভাগ যায়। এছাড়া তোমার বিয়ন্ড বর্ডার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, তোমার এশিয়ান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল, এগুলোতে যাচ্ছে রিসেন্টলি। এই মাসে তোমার 26শে এপ্রিল, 26th of April, তোমার এশিয়ান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে আমাদের একটা শর্ট ফিল্ম, যেটার নাম একটু প্রেম হবে নাকি। আচ্ছা। সেই শর্ট ফিল্মে আমিও আছি, একটা খুব ছোট্ট একটা পার্টের জন্য আমি আছি। চলছে এভাবে। আরো আপকামিং বড় বড় কিছু প্রজেক্ট রয়েছে, দেখা যাক, প্ল্যান রয়েছে। এখন কি কাজ মানে চলছে মানে? রিসেন্টলি আমাদের একটা শর্ট ফিল্ম যেটা শুট অলরেডি ডান, যেটা আসছে, সেটার নাম কলিযুগ। আচ্ছা। এটা এটা নিয়ে খুব বেশি কিছু এখন বলবো না, নামটুকুই জাস্ট থাকলো। আপনারা অবশ্যই EIAF চ্যানেলটির কলিযুগ শর্ট ফিল্মটা দেখবেন, এবং আমাদের চ্যানেলটি অরিজিনকে ফলো করতে ভুলবেন না। নমস্কার।